ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি একটা আইটি ব্লগ নিয়ে। ব্লগটা বানানোর জন্য ছন্দককে ধরে বেঁধে নিয়েও এসেছি, কিন্তু ঘটনা হচ্ছে হঠাৎ করে ব্যাঙ্গালোরে আজকে শনিবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা। তো ভিডিওতে একটুখানি বৃষ্টির আওয়াজ আসবে, সেটা একটু ক্ষমা করে দেবেন। এবার আমরা আরও একটা কারণে ক্ষমা চাইছি, কারণ আইটির ব্লগটা কিন্তু অনেক দিন পর আসছে। আপনারা যারা ধৈর্য ধরে এতদিন অপেক্ষা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আইটির ব্লগ থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো নিয়ে মোটামুটি একটা লিস্ট বানিয়েছি। ছন্দক তো কমেন্টে ওর মতো করে উত্তর দিয়েছে, প্রায় প্রত্যেককেই দিয়েছে উত্তর। তো আমার যে প্রশ্নগুলোর একটা লিস্ট আমি বানিয়েছি, সেগুলো আমি ইন জেনারেল মানুষজনের জন্য বানিয়েছি, যারা প্রশ্ন করেননি বা হয়তো একটা প্রশ্ন করেছেন, মনের মধ্যে আরও অনেক প্রশ্ন ছিল। তো সেই মতো আমি একটা লিস্ট বানিয়েছি আমার মতো করে, তার উত্তর আজকে আমি ছন্দকের থেকে জানবো। আপনাদের যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করি আমাদের প্রশ্ন উত্তর পর্বটা। ছন্দক, হ্যাঁ বল। ম্যাডলি বাঙালির আইটি ব্লগের আজকে সেকেন্ড একটা পর্ব তৈরি হচ্ছে। একদম হ্যাঁ। তো আর এবার তো আমি আগের মতো অতটা আনপ্রিপেয়ার্ড নই। এবার আমি জানি যে কোয়েশ্চেন যেগুলো আগের বার আমাদের ভিডিওটা থেকে এসেছিল আর কি, সেখানের উপর বেস করে আমরা আনসারগুলো দেবো। তো হ্যাঁ, মোটামুটি আজকে আমি প্রিপেয়ার্ড, আগেবারের মতো অতটা রকম আকাশ থেকে পড়া ভিডিও হবে না আর কি। তো কাইন্ড অফ প্রিপেয়ার্ড, এবং আমি চেষ্টা করব যত রকমভাবে সম্ভব আর কি ভালোভাবে ইনপুট দিয়ে খুব ডিটেলসে ব্যাপারটাকে দেওয়া, যাতে বাকিদের হেল্প হয়। কারণটা একটাই, এটা আমি আপনাদেরকে বা তোমাদের সবাইকে আমি একটাই কথা বলতে চাই যে আমি তো একদম কলকাতার বাংলা মিডিয়ামের ছেলে। তো তো সেখান থেকে আমি ইংলিশ মিডিয়ামে এসে ইঞ্জিনিয়ারিং পড়েছি, তারপরে আইটিতে ঢুকেছি 2007 সালে। ইনিশিয়াল প্রচুর সমস্যা এক্সেট্রা অনেক কিছু হয়েছে। কারণ এই কথাটা এই জন্যই বলছি, কারণ আমাদের এই আগের ভিডিওটাতে এরকম অনেক প্রশ্ন এরকম এসেছিল যে সমস্ত ইন্টারভিউ কি ইংরেজিতে হয়? হ্যাঁ, সমস্ত ইন্টারভিউ তো ইংরেজিতেই হয়। হ্যাঁ, তো ইংরেজি নিয়ে এখনো বাঙালিদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। তো সেগুলো একটা অন্য অ্যাসপেক্ট। এবং বিশেষ করে আমাদের মতো বাংলা মিডিয়ামে পড়া হ্যাঁ, ছেলে মেয়েদের। ঠিক ঠিক, এগুলো আছে, এই সমস্যাগুলো আছে। সেটা নিয়ে একটা অন্য আলোচনা করা যেতে পারে। বাট আজকের আলোচনাটা আমরা শুধুমাত্র এই কোয়েশ্চেন আনসারগুলোর উপরে রাখছি আমরা। আর এটা কোনো ঠিক টেক টক নয়। হ্যাঁ, আমি তো অতটা বড় কোনো বিশাল নই, কিছুই নই আর কি। আমি ঠিক আছে, সাধারণ চাকরি করি একটা। তো টেক টক হিসাবে দেখবেন না এটাকে। আমি চেষ্টা করছি যে আমার যারা জুনিয়র বা সমসাময়িক যে বন্ধু বান্ধব যারা রয়েছে, কলিগসরা রয়েছে, যারা বিভিন্ন রকমভাবে এই আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে বিভিন্ন রকম একটু ইমপ্রুভমেন্টের চেষ্টা করছেন বা কিছু টেকনোলজি আপগ্রেডেশনের চেষ্টা করছেন, তাদেরকে একটুখানি এক্সপিরিয়েন্সটা হেল্প একটু করা। শেয়ার এই করা। আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি, আর কিছু না। এখানে আমার অন্য কোনো রকম উদ্দেশ্য নেই। জাস্ট একটু হেল্প করা, যে হেল্পগুলো আমি নিজে কখনো পাইনি, কারণ তখন ইউটিউব ছিল না বা তখন এরকম ধরনের আলোচনা করা কেউ ছিল না। তো আমি জাস্ট নিজের পেন পয়েন্টগুলোকে গ্যাদার করে নিয়ে একটুখানি লোকজনকে হেল্প করার চেষ্টা করছি, আর কিছু না। তো ঠিক শুরু কর, তুই ঠিক। শুরু কর। হ্যাঁ, আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি, তার মধ্যে থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন আজকে তুলে এনেছি, ঠিক আছে, সেগুলো আমি জিজ্ঞাসা করব পরপর। ওকে। প্রথম আমি একটা কোয়েশ্চেন পেয়েছি, যেটা আমার মনে হলো তোকে জিজ্ঞাসা করা উচিত। সেটা হচ্ছে একজন এই ধরনের প্রশ্ন করেছিলেন যে ইংলিশে এমএ করেছেন, অ্যাকসেঞ্চারে এসএ রোলে ঢুকেছেন, কেমন স্যাসা হবে? রোল, ওকে। হ্যাঁ হ্যাঁ, ওই তোর সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভিস অ্যাসোসিয়েট রোলটা, হ্যাঁ কারেক্ট, অ্যাক্সেঞ্চারে আছে এই রোলটা, নতুন এসছে এই জিনিসটা। এটা হচ্ছে কিরকম বলতো, আহ, আগের ব্লগটাতে বলেছিলাম না, ধর যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড তারা এসছে, সেই টাইপের রোলটা। বাট এক্ষেত্রে একটুখানি ডিফারেন্সটা আছে হচ্ছে, এদেরকে একটা না প্রপার অ্যাক্সেঞ্চারে ঢোকানোর পরে এদেরকে একটা প্রপার ট্রেনিং এর একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে চালানো হয় কয়েকদিন। ইন দ্য সেন্স এদেরকে কোডিং প্ল্যাটফর্ম, নো কোডিং প্ল্যাটফর্ম, কিছু ক্লাউডের কিছু জিনিসপত্র, বেসিক্স আইডিয়াজ, অ্যান্ড ধর কীরকম বলবো যে কিছু বিজনেস ট্রান্সফরমেশন, কিছু টেকনিক্যাল ট্রান্সফরমেশনের জিনিসপত্র শেখানো। ওভারঅল আইটি ইন্ডাস্ট্রি, বিজনেস রেভলিউশনস, সব ব্যাপারে না একটা ওভারঅল আইডিয়া দেওয়া হয়। এবং এই স্যাসা রোলটাতে সুবিধাটা হচ্ছে এদেরকে না একটুখানি ওপেন মাইন্ডেড বানানো হয়, যে তোমাদেরকে এরকম না যে হ্যাঁ তোমাকে আমরা টেস্টিংয়ে মুভ করাচ্ছি বা তোমাদেরকে ডেভেলপমেন্টে মুভ করাচ্ছি বা তোমাদেরকে বিজনেস অ্যানালিস্ট রোলে মুভ করাচ্ছি। তোমাদেরকে
মানে ওভারঅল একটা গাইডেন্স দেওয়া হচ্ছে এখানে, যেখানে তোমরা নিজেরা চুজ করো যে তুমি কোন চ্যানেলে যেতে চাও। তুমি চাইলে নো কোড প্ল্যাটফর্মে যেতে পারো, তুমি চাইলে পিওর টেকনিক্যাল প্ল্যাটফর্মে যেতে পারো, তুমি চাইলে বিজনেস অ্যানালিস্ট রোলে বা টেস্টিং রোলে যেতে পারো। তো ডেফিনেটলি মানে অ্যাকসেঞ্চারে এই রোলটা রিসেন্ট শুরু করেছে, আমি জানি না অন্য কোনো অর্গানাইজেশনটা শুরু করেছে কিনা, বাট আমি রিসেন্টলি শুনেছি এটা অ্যাকসেঞ্চার এই জিনিসটা শুরু করেছে। তো যদি আমাদের ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি এরকম অ্যাকসেঞ্চার এরকম রোল পেয়ে থাকেন, এই স্যাসা রোলটা, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড অপশন এবং এটা নেওয়া উচিত। এটা ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মানে ভালো স্টেপ হবে এটা অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমার পরের যে প্রশ্নটা আমি পেয়েছিলাম একজন মার থেকে বা বাবার থেকে, তো আমি মানে ইন জেনারেল করেই বলছি ব্যাপারটা, যে ধর একটা কেউ মানে ছেলে বা মেয়েই হোক, সে বিটেক পড়েছে, ক্যাম্পাসিং হয়েছে, এমএনসিতে চাকরি পেয়েছে, কিন্তু সে চাকরিটা নিতে চাইছে না, সে প্রোডাক্ট কোম্পানি ছাড়া কাজ করবে না এরকম বলছে। এবং স্বভাবতই বাবা বা মার মনে একটা চিন্তা হয়, এ কি একটা পড়াশোনা করছে ছেলে মেয়ে, চাকরি পেয়েছে তাও করবে না প্রোডাক্ট কোম্পানি ছাড়া, এরকম কেন গো ধরে বসে আছে, তখন একটা চিন্তা তৈরি হয়। তো সে কি ঠিক করছে না ভুল করছে, এই কথাটা? দেখ মানে এটা না ঠিক ভুল বলাটা একটুখানি মানে একটু মানে এটা ডিসিশন নেওয়াটা একটু মুশকিল, কিন্তু মানে আমি না খুব মানে সাধারণ মানুষ পার্সপেক্টিভে বলবো, যদি দুটো কন্ডিশন আছে এটা, ঠিক আছে, মানে যদি তোমার বাড়িতে অ্যাফ্লুয়েন্ট ব্যাংক ব্যালেন্স থাকে, তোমার বাবা মায়ের প্রচুর সাপোর্ট থাকে, গো হ্যাড অ্যান্ড ডু এভরিথিং, তুমি যা ইচ্ছা করতে পারো। মানে তুমি চাইলে স্টার্ট আপে তোমার টাইম ইনভেস্ট করো, তুমি কাজ শিখতে চাইলে করো, টাইম স্পেন্ড করো, 5-6 বছর এক্সপিরিয়েন্স করো, সব ঠিক আছে। কিন্তু যদি তোমার এরকম ব্যাপার থাকে যে না আমাকে মানে মানে বাবা মায়ের পাশে বা ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে অ্যান্ড এভরিথিং, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট কোম্পানি শুড বি মাই ফার্স্ট কোম্পানি, এটা কিন্তু এজেন্ডা হওয়াটা উচিত নয়। আচ্ছা, কারণটা হচ্ছে প্রোডাক্ট কোম্পানি মানে কি, যাদের একটা নিজস্ব একটা সোল প্রোডাক্ট রয়েছে। ফর এক্সাম্পল একটা খুব ছোট সহজ এক্সাম্পল দিয়ে বলি আমি, হ্যাঁ, ধর যে কোনো আমাদের যে ক্লায়েন্টগুলো হয় আর কি, তাই তো হয় ব্যাংকিং ক্লায়েন্ট বা ইন্স্যুরেন্স ক্লায়েন্ট বা রিটেলের ক্লায়েন্ট বা হসপিটালিটি, ট্রাভেল, ই কমার্স, এই ধরনের ক্লায়েন্ট হয়। তো তো এদের নিজস্ব যে প্রোডাক্টগুলো থাকে, ধর ফর এক্সাম্পল লেটস সে টক অ্যাবাউট ব্যাংকিং ক্লায়েন্ট, ঠিক আছে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা ধর আমি একটা কিছু একটা রিয়েল টাইম পেমেন্ট নিয়ে ধর কথাবার্তা বলছি আমি, ঠিক আছে, যে যেটা আমাদের মানে ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে ওই এনইএফটি যেটাকে বলি আমরা, হ্যাঁ, ফান্ড ট্রান্সফারের যে জিনিসটা। এবার এটার ক্ষেত্রে যে ভেতরে যে আরও অনেক ইন্ট্রিনসিক যে ব্যাপারগুলো আছে, সেটা তো একটা ফ্রেশার যে ধর ইঞ্জিনিয়ারিং করে বেরিয়েছে বা ধর গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে, তার পক্ষে জানা সম্ভব নয়। সে কীভাবে এটা জানতে পারবে? তাকে একটা আইদার স্টার্ট আপে ঢুকে একটুখানি শিখতে হবে, অথবা কোনো একটা সার্ভিস বেস কোম্পানিতে, সার্ভিস বেস কোম্পানি ইন দ্য সেন্স টিসিএস হতে পারে, সেটা কগনিজেন্ট হতে পারে, সেটা উইপ্রো হতে পারে, সেটা যেগুলো কম্পারেটিভলি সহজে চাকরি পাওয়া যায়। আমি কিন্তু আবার বলছি কম্পারেটিভলি সহজে চাকরি পাওয়া যায়, কারণ এদের বেশিরভাগ ক্যাম্পাসিং ইন্টারভিউ থাকে, ক্যাম্পাস ইন্টারভিউস থাকে এদের। এদের রিক্রুটমেন্ট সংখ্যাটা অনেক বেশি, কারণ এদের যেহেতু সার্ভিস কোম্পানি, এদের একটা রিসোর্স পুলের সংখ্যাটা অনেক বেশি থাকে। তো আমার যেটা মনে হয়, এরকম একটা সার্ভিস কোম্পানিতে প্রথমে ইনিশিয়াল ক্যারিয়ারটা শুরু করে ধর 4-5 বছর চাকরি করলো, একটু এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলো, তারপরে আস্তে আস্তে সে ধর একটা প্রোডাক্টে যখন যেতে চাইছে আর কি, প্রোডাক্ট তাতে সেই প্রোডাক্টের নলেজটা নিতে হবে না। ধর আজকে আমি হঠাৎ করে আউট অফ নো হোয়ার সকালবেলা উঠে আমি বললাম যে আমার আজকে 4th ইয়ার আমার ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে গেছে, আমি আমার প্রোডাক্ট কোম্পানি ঢুকবো। কী প্রোডাক্ট, কোন প্রোডাক্টে যাবো আমি, এটা তো ওরকমভাবে মানে ওরকমভাবে হয় না, তোকে তো কিছু একটা জানতে হবে। দেখ আমি তো মানে আইটি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, ঠিক। কিন্তু তোকে আমি দেখেছি তুই সার্ভিস বেসড কোম্পানিতেও কাজ করেছিস, আবার প্রোডাক্ট কোম্পানিতেও কাজ করেছিস। তো এরকম কি হতে পারে কেউ যদি মনে করে যে না আমি সার্ভিস বেসড কোম্পানিতে কাজ করবই না, শুধু প্রোডাক্ট বেসড এটা সেটা কি পাওয়া সম্ভব, পেতে পারে কেউ? দেখ, মানে একেবারে কোনো এক্সপিরিয়েন্স নেই, শুধু বিটেক করেছে, সে কি প্রোডাক্ট কোম্পানিতে কাজ পেতে পারে? কি বলতো, মানে এটা না মানে ওরকম ভাবে থাম রুল ভাবে বা বাইনারি হিসাবে ইয়েস বা নো বলা যায় না। যদি কেউ পেয়ে থাকে, সে হয়তো তখন ভিডিও কমেন্টে এসে বলবে যে না আমি তো কখনো কোনো কোথাও কাজ করি না, আমি তো পেয়েছি, আপনি কেন ওরম ভাবে বলছেন। তো ওরম ভাবে এরকম স্টেটমেন্ট আমি দেবো না।
95% কেসেস বা 98% 99% কেসে এটা হওয়াটা সম্ভব না, কারণ প্রোডাক্ট কোম্পানিতে ঢোকার জন্য একটা প্রোডাক্টের নলেজ হওয়াটা দরকার, বেসিক যেটা। সার্ভিস কোম্পানির ক্ষেত্রে ওরকম লাগে না, বিকজ সার্ভিস কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো সুবিধা রয়েছে। তুই ঢুকবি একটা ইন্ডাস্ট্রি, মানে একটা টেকনোলজিতে ঢুকতে পারিস, তুই যদি টেকনোলজি সেরকম গ্রোথ না থাকে, তুই অন্যরকম নন টেক কোনো রকম লাইনে ঢুকতে পারিস, অনেকগুলো অপশন থাকে সেখানে। তারপর তুই সেখান থেকে কিভাবে এগোলি, কিভাবে নিজেকে পরিচর্যা করে কি করে নিজেকে এগোলি, সেটা পরের ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, তো আমার যেটা মনে হয় সার্ভিস কোম্পানিতে ইনিশিয়াল ঢুকে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে তারপরে আস্তে আস্তে নিজস্ব মানে ক্যাপাসিটি অনুযায়ী তারপরে আস্তে আস্তে প্রোডাক্ট কোম্পানি হোক বা ঠিক, পিওর একদম টেক টেক মানে ফুল টেক হোক বা হোয়াট এভার বি, সেখানে মুভ করাটা উচিত। ঠিক ঠিক। এটা আমি মানে লাস্ট কোয়েশ্চেনটা আমি নিজের থেকেই করলাম আর কি, আমার মনে এই প্রশ্নটা আসলো। আচ্ছা, এবার আমি আরও একটা প্রশ্ন পেয়েছি, যেটা নিয়ে হয়তো খানিকটা আমরা আলোচনা করেও ছিলাম প্রথম ভিডিওটায়, সেটা হচ্ছে যে বিসিএ এমসিএ পড়ে প্রপার আইটিতে ঢোকার কি উপায় আছে? আচ্ছা। হ্যাঁ, এই প্রশ্নটা আমি কমেন্টে দেখেছিলাম, এই উত্তরও দিয়েছিলাম প্রশ্ন আমি। তো দেখ, এই যে কারিকুলামগুলো থাকে বিসিএ এমসিএ ওগুলোর না মানে প্রত্যেক বছর না হলেও অ্যাটলিস্ট 5 বছর পর পর এদের কারিকুলামগুলো পাল্টায়, ঠিক আছে? আচ্ছা, তো এই মুহূর্তে 2024 সালে এসে কতটা এদের মানে ডেভেলপমেন্ট ড্রিভেন বা কোডিং ড্রিভেন এদের কারিকুলাম এখন আছে আমি সত্যি জানি না, ঠিক আছে? আচ্ছা, তো তাদের জন্য আমি বলবো, যারা এমসিএ বা বিসিএ করছো, তোমরা না একটা মানে দেখো, মানে তোমাদের এমসিবিসি আই গেস 2 বছরের হয় বোধ হয়, বিসিএ বোধ হয় 2 বছর না 3 বছরের বোধ হয়, এমসিএ বোধ হয় 2 বছরের হয়। তোমাদের কারিকুলামটা একবার দেখো যে তোমাদের তাতে মানে কতটা ডেটা ইঞ্জিনিয়ারিং বলো বা পাইথন বলো বা ক্লাউড রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে তার কতটা কভারেজ রয়েছে। যদি সেটা না থাকে তাহলে আমি বলবো তোমাদের যেটা কলেজের যেটা কোর্স চলছে আর কি, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনালি কিছু, যদি সেটা কোনো মানে আমি বলবো না বাজে খরচা করো, মানে খুব বড় নামি দামি কোনো ইনস্টিটিউট মানে আপগ্রেড বা অন্য ধরনের কোনো ইনস্টিটিউটে গিয়ে তুমি বিশাল খরচাপাতি করে কিছু করো, আমি সেটা বলবো না। ইউডেমি থেকে বা ইউটিউব থেকে অনেক ভালো ভালো কোর্স রয়েছে, ঠিক আছে, যেগুলো থেকে ভালো জিনিসপত্র কিন্তু শেখা যায়। হয়তো তুমি সেখানে কোনো সার্টিফিকেট হয়তো পাবে না ইউটিউব থেকে করলে, কিন্তু তুমি যদি কাজটা শিখতে পারো আমার মনে হয় সেটা কিন্তু যথেষ্ট মানে ভ্যালু রয়েছে। কারণ শুধু এমসিএ বিসিএ করে আমি যেটা আমাদের সময় দেখেছিলাম, এমসিএ বিসিএ করে আসা ছেলেরা বা মেয়েরা কিন্তু কোডিংয়ের অতটা কিন্তু ওদের মানে হোল্ড যেটাকে বলে বা কন্ট্রোল যেটাকে বলে সেটা কিন্তু অতটা থাকতো না, তো ওদের একটু ইনিশিয়াল স্ট্রাগল থাকতো। এখন যেহেতু মানে এখন মানে ওপেন সিস্টেমসের যুগ, এখন সমস্ত কিছুই মানে খুব ইজিলি অ্যাক্সেসেবল, আমার মনে হয় তোমরা ইন প্যারালাল একটু এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে বা যে ধরনের যে মানে কোর্সের যে প্ল্যাটফর্মগুলোকে আছে এগুলোকে একটুখানি ইউটিলাইজ করার চেষ্টা করো। যদি চাও আমি একটুখানি পড়াশোনা করে আমি ভিডিও কমেন্টে আমি কিছু ইউটিউবে কোর্স দিয়ে দিতে পারি, যেগুলো তোমাদেরকে মানে পাইথন শেখানোর জন্য হেল্প করবে, আমি সেটা দিয়ে দিতে পারি। তো তোমরা একটু প্যারালি চেষ্টা করতে পারো। তুই কোর্সের কথাই যখন বললি, তো এই মানে কোর্স সংক্রান্তই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে ভালো কোডিং শেখার জায়গা আছে কিছু? জানা আছে কিছু তোর? দেখ, আমি একটাই জানি, সেটা হচ্ছে, এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় বা প্রমোশনাল মানে কথা না, এই নয় এটা। প্রশ্নটা এসছিল। হ্যাঁ, জানি আমি সেটা, হ্যাঁ, সেটা প্রমোশনাল হিসেবে বলে আমি দেখা যাবে আর কি, কমেন্টেও এখনো লিখেছিলাম, হ্যাঁ আছে। আমি কমেন্টেও বলেছিলাম এটা। দমদমে মানে কলকাতা দমদমে নাগের বাজার বলে জায়গাটা আছে, ওখানে নির্মাল্য সেনগুপ্ত বলে একটা ছেলে আছে, ওর একটা নিজস্ব ইনস্টিটিউট আছে বিদ্যাস্তু বলে। ছেলেটার সুবিধাটা হচ্ছে ছেলেটা মানে ভীষণভাবে মানে বাংলা মিডিয়াম তো বটেই, ও না মানে বাংলায় কোডিং শেখায়। মানে আমি নিজে এই এত মানে 17 বছর চাকরি করছি আমি 17 বছর বয়সে এসে, এখন নয় মানে 1 বছর আগে আর কি, আমি ওই কত 500 টাকা দিয়ে আমি ওর কাছ থেকে বোধহয় একটা পাইথনে কোর্স করেছিলাম। আমি যেহেতু আমি এখন পুরোপুরি প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজমেন্টে রয়েছি বা ডেলিভারি ম্যানেজমেন্টে রয়েছি, তো আমার ক্ষেত্রে হয়তো কোডিংটা অতটা কাজে আসেনি। আমি শুধুমাত্র মানে নিজে শিখবো বলে একটুখানি নিজেকে একটুখানি আপস্কিল করার জন্য, যে নতুন কী কী টেকনোলজি আসছে শেখার জন্য আমি কোর্সটাতে এনরোল করেছিলাম। আমি যেটা তোমাদের জন্য বলবো মানে বিদ্যাস্তকে তোমরা এই জন্য কনসিডার করতে পারো, কারণটা হচ্ছে যে
ও মানে নির্মাল্য এবং নির্মাল্য যে মানে যারা ফ্যাকাল্টিস যারা রয়েছে বিদ্যাস্তুতে, তারা না খুব মানে গ্রাউন্ড লেভেলে এসে জিনিসপত্র বোঝায়, ঠিক আছে, এটা একটা খুব ভালো ব্যাপার। এবং সমস্ত প্রশ্নের খুব সহজভাবে উত্তর দেয়, যেটা তুমি অন্য কোনো রকম ইনস্টিটিউটে পাবে না অত সহজে। কারণ আমি নিজে অনেক ইনস্টিটিউট দেখেছি, অনেক মানে ইংলিশ মিডিয়ামের যে কোর্সগুলো, ইংলিশ মিডিয়াম বলবো না, মানে ধরো মানে ফরেনার যে সমস্ত টেড টক পিপল যারা আছে, যারা সমস্ত ইউডেমিতে কোর্স করায় আর কি, বা যেগুলো করে তাদের থেকে না মানে অতটা রিলেট করা যায় না। অনেকে তো আছে আমাদের ধরো গ্রামের ছেলেমেয়েরা যারা আছে আর কি, হ্যাঁ, তারা তো অতটা ইংলিশে কমফোর্টেবল নাও হতে পারে। তাদের জন্য বাংলাতে যদি একটুখানি পাইথন ল্যাঙ্গুয়েজটা বা সি++ ল্যাঙ্গুয়েজটা এগুলোকে একটু সহজ করে বোঝানো যায়, এই যে মানে অ্যারে ব্যাপারটা কি, হ্যাঁ, ইন্টিজার ব্যাপারটা কি, ভেরিয়েবল ব্যাপারটা কি, কন্ডিশনাল প্যারামিটারটা কি করে হয়, ফর লুপ কিরমভাবে ঘোরে, ইফ এলস কন্ডিশনগুলো কিরমভাবে আসে, এগুলোকে যদি গল্পের ছলে বোঝানো যায়, এটা আমার মনে হয় ভীষণ দরকার। কারণ না হলে না, যতক্ষণ মানে আমি এটা ভীষণভাবে মনে করি যে আমি যদি নিজে জিনিসটাকে না বুঝতে পারি, আমি জিনিসটাকে কাজে ইমপ্লিমেন্ট করতে পারবো না, পরিষ্কার কথা। এটাকে লোকে আমার সঙ্গে ডিসএগ্রি করতে পারে, কিন্তু এটা খুব রিয়েলিটি। আমি জিনিসটা বুঝতে পারছি না, আমি হাজার গুগল ঘেটেও সেই জিনিসটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। সুতরাং আমার নিজের বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার নিজের বোঝার জন্য যে আমাকে বোঝাচ্ছে তার কাছে ক্ল্যারিটি থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বিদ্যাস্তর কাছে পেয়েছিলাম, মানে প্রিসাইজলি নির্মাল্যর কাছে আমি খুব ভালোভাবে পেয়েছিলাম। তো আমার মনে হয় যারা নর্থ কলকাতার দিকে আছো, এবং আমি জানি ওর মোস্ট প্রবাবলি, হয়তো ওর মোস্ট প্রবাবলি আমি শিওর ওর মানে অনলাইন ক্লাসেসও হয়, তোমরা বিদ্যাসাগরের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দিয়ে দেবো। আমি আগের ভিডিও থেকে অনেকে যোগাযোগ করেছিল, তাদেরকে আমি নাম্বার দিয়েছিলাম। তো ওর অনেক মাল্টিপল কোর্সেস রয়েছে, ওর ডিজিটাল মার্কেটিং খুব কোর্স রয়েছে। এক্সপেন্সিভ কি? একদমই নয়, ও পাইথনের কোর্স করায়, অলমোস্ট 1 মাসের কোর্স, 4টে উইকেন্ড, 2 দিন করে, 8 দিনের কোর্স বোধ হয় 599 টাকা বা 499 টাকা, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। এটা তো তুই যখন করেছিলিস তখনকার কথা বলছিস। 100 টাকা বাড়বে হয়তো, ও দাম বেশি খুব বেশি বাড়ায় না। ও চায় যে ওর ওর ও মানে বিদ্যাস্তর, আমি যেটা মনে আছে ওর মানে যেটা ট্যাগলাইন ছিল আর কি, বাঙালি বাংলায় কাজ শিখবে, বাংলায় কাজ করবে, এরকম ট্যাগলাইন দিয়েও বিদ্যাস্তুর মানে কাজটা শুরু করেছিল। তো আমি জানি ওকে, মানে ও লোক ঠকানো ছেলে নয় অন্তত আর কি, হ্যাঁ, মানে প্রমোশন করছে না, এগেন আবার বলছি আমি, আমার মনে হয় উপকার হবে। যারা একদম কিছু মানে ধরো পাচ্ছ না আশেপাশে ভালো সেরকমভাবে কিছু করতে চাও বা এই লাইনে আসতে চাও, আমার মনে হয় তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম না থাকে, একবার বিদ্যাস্তকে ট্রাই করতে পারো। আচ্ছা, তুই নাম্বারটা দিয়ে দিস হ্যাঁ, তাহলে। আমি তোকে দিয়ে দেবো, ডিসক্রিপশনে অ্যাড ঠিক করে আছে, দিচ্ছি। আমি তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা প্রশ্ন এসেছিল যে একজন দুটো অফার পেয়েছে, জব অফার, একটা ব্যাঙ্গালোর আর একটা পুনে, কোনটা বেটার হবে, কোনটা নেবে? আচ্ছা, ব্যাঙ্গালোর আর পুনে, আচ্ছা, তুই তো দু দুটো শহরেই জায়গাতেই দেখেছি, চাকরি হ্যাঁ। করেছিস, এখনো যাতায়াত আছে তোর। হ্যাঁ, আচ্ছা, আম, যদি ম্যারিড হয়, বাচ্চা কাচ্চা আছে, তাদের স্কুলিংয়ের ব্যাপার আছে, নতুন করে শিফট করছে, তাহলে সেক্ষেত্রে বলবো, আর যদি হ্যাঁ অবভিয়াসলি সব থেকে বড় কথা যেটা, যদি প্যাকেজের মানে সিটিসি ডিফারেন্সটা যদি অন্তত 5 লাখ বা 3 থেকে 5 লাখের ডিফারেন্স হয় বিটুইন পুনে অ্যান্ড ব্যাঙ্গালোর, তাহলে ব্যাঙ্গালোর, মানে ফর এক্সাম্পল একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিই, ধরো ধরো মানে ব্যাঙ্গালোরে প্যাকেজ পেয়েছে 30 লাখের, আর পুনেতে প্যাকেজ ধরো 28 লাখ, তাহলে আমি বলবো পুনেতে যাও। যদি পুনেতে প্যাকেজ 27 লাখও হয়, তাহলে আমি বলবো পুনেতে থাকো। যদি 26ও হয়, তাহলেও বলবো পুনে থাকো। 25 হলে আমি বলবো ব্যাঙ্গালোরে চলে এসো। যদি পুনে ব্যাঙ্গালোরের মধ্যে 5 লাখ টাকা ডিফারেন্স হয়, তাহলে পর্তায় পুষিয়ে যাবে, গোদা বাংলায়, ঠিক আছে, পর্তায় পুষিয়ে যাবে। কারণ এখানে খরচা পুনের থেকে অনেক বেশি, সাংঘাতিক বেশি, মানে। এবং ব্যাঙ্গালোর, আমি আগে ভিডিওতে বলেছিলাম সবাইকে আসার কথা, সেটা অন্য অ্যাসপেক্টে ছিল কোয়েশ্চেন আনসারগুলো। আমি এটা যে ভিডিওটা যেহেতু করছি আমরা, এটা একটু অন্য অ্যাঙ্গেলে আর কি, একটু মানে কোয়েশ্চেন আনসার বেসিস যেগুলো কোয়েশ্চেনগুলো এসেছিলো আর কি আমাদের। আমি বলবো এটা জেনারেল সবার জন্য। যদি তোমরা কেউ মানে কলকাতায় যদি ভালো প্যাকেজ পাও এখন, কারণ আমি শুনলাম এখন রিসেন্টলি ওই লিঙ্কডিনে দেখলাম একটা পেজ কলকাতা কলিং বলে, সেখানে দেখলাম কলকাতায় প্রচুর কোম্পানিজ আসছে, ইনফোসিসের এক্সেট্রা আসছে, ওখানে যদি ভালো প্যাকেজ পেয়ে যাও, ওয়েল অ্যান্ড গুড, ওখানে থেকে যাও তাহলে, ঠিক আছে। যদি না হয়, কলকাতা বাইরে যদি অফার মাল্টিপল অফার পেয়ে থাকো, কারণ আমি দেখেছি মোটামুটি যারা ওই ফুল স্ট্যাক ডেভেলপার রোলে যারা আছে আর কি, তারা মাল্টিপল সিরিজে মাল্টিপল অফার পায়। যদি এরকম হয়, চেন্নাইতে পেয়েছো, হায়দ্রাবাদে পেয়েছো,
মুম্বাইতেও পেয়েছো, হ্যাঁ মুম্বাইতেও পেতেই পারো। মুম্বাই তো খুব এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ অবভিয়াসলি, মুম্বাই ব্যাঙ্গালোর আমি তার পরে আসছি। চেন্নাই, পুনে, হায়দ্রাবাদ যদি হয়, আর তার সঙ্গে যদি ব্যাঙ্গালোর আর মুম্বাই যদি হয়, আমি বলবো চেষ্টা করো পুনে, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের মধ্যে নেওয়ার। হ্যাঁ, যদি প্যাকেজের খুব বেশি ডিফারেন্স না হয়, মানে একটা অ্যাব্রাপ্ট ডিফারেন্স হয়, মানে ধরো 5-6 লাখ টাকা ডিফারেন্স যদি হয়, তাহলে তো আসতেই হবে, কিছু করার নেই সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যদি ডিফারেন্সটা যদি খুব নর্মাল হয়, খুব মানে 1-2 লাখ টাকা বা 3 লাখ টাকা পার্থক্য যদি হয়, তাহলে আমি বলবো ব্যাঙ্গালোরে এসো না। হ্যাঁ মানে কারণ কি বলতো, মানে মানে পোষাবে না এখানে। বাড়ি ভাড়া বলো ইনিশিয়ালি, হ্যাঁ, ট্রাফিকের ঝামেলা, বাকি সব দিক দিয়ে এখন ব্যাঙ্গালোরটা না, মানে সত্যি কথা বলতে, মানে বলতে খারাপ লাগে এখানে। প্লাস তাছাড়া মানে ওই ল্যাঙ্গুয়েজের সমস্যা, আরও নানাবিধ সমস্যাগুলো এখন এত বেশি মানে মাথা চাড়া দিয়ে উঠেছে না, মানে খুব বাজে লাগে আর কি। মানে এলে এলে বুঝতে পারবে তোমরা আর কি। মানে আমি ওরকমভাবে বলতে চাইছি না ব্যাপারটা, আমি নিজে এখানে থাকি, চাকরি বাকরি করে খাচ্ছি, বলতে চাইছি না। কিন্তু যদি অপশান থাকে এবং কাছাকাছি প্যাকেজ যদি থাকে, আমার মনে হয় পুনে, হায়দ্রাবাদ ইজ স্টিল বেটার অপশন। কারণ তোমার ট্রাফিকে অত সময় যাবে না। হ্যাঁ, বাড়ি ভাড়াটা অনেক বাড়ি ভাড়া কম তোমার অনেক পুনেতে, বাঁচবে, বাড়ি ভাড়া, অনেকটা কম। মেনটেন্যান্সের টাকা পয়সা, জলের প্রবলেম অনেক বেশি তো। এবং স্কুলের খরচা, অবভিয়াসলি স্কুলের খরচা মোটামুটি এই যে ইন্টারন্যাশনাল স্কুলগুলো এখন হয়েছে সবার জন্য, তাদের কস্ট মোর অন সেমই হয়, আমি যতদূর দেখেছি বাকিদের সঙ্গে কথাবার্তা বলে। কিন্তু ব্যাঙ্গালোরের কস্টটা মানে এক্সরবিটেন্ট। মানে আমি লাস্ট একটা স্কুলে শুনলাম বোধহয় এরকম ইয়ারলি 4.5 লাখ টাকা বোধহয় নেয়, মানে ইনক্লুডিং এভরিথিং, মানে বাস খরচা, এবং এডুকেশন। সেটা মানে 4.5 লাখ টাকা খুবই এরকম করে ছোট, নিচ্ছে। মানে 4 বছরের 4 বাচ্চা। বছরের বাচ্চা, এবং তার আগে মানে মানে যেগুলো প্রি স্কুল যেগুলো হয়, তাতেও বলছে এরকম 3 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার উপরে খরচা সমস্ত। মানে দিস ইজ টু মাচ। মানে এটাকে, মানে এগুলোকে সাপোর্ট করা মানে হচ্ছে বেসিক্যালি ফ্যামিলি নিয়ে থাকলে আমি হ্যাঁ। বলবো যে পুনের অফার সব সময় ভালো, হ্যাঁ, কারণ হ্যাঁ। সংসারটা তো আমি চালাই, আমি জানি একদম একদম, যে হ্যাঁ। বাড়ি ভাড়া, যাতায়াত, বাকি ঠিক কথা। সমস্ত খরচা মানে পুনেতে অনেক কম। পুনেতে অনেকটাই বেটার, অনেকটাই better। যদি এরকম কম্পারেটিভ একটা কোনো অপশন থাকে, তাহলে বলবো মানে পুনেতেই যাওয়াটা ভালো। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি আমি। এই ধরনের একটা প্রশ্ন এসেছিল আমাদের, যে নন আইটি, হ্যাঁ, আইটিতে মুভ করতে চায়, এই কথার উত্তর তুই আগের ভিডিওয়ে দিয়েছিস, কিন্তু এখানে ঘটনা হচ্ছে সে নন আইটি এবং অলরেডি ওয়ার্কিং, ফ্রেশার নয়, তারপরেও সে আইটিতে মুভ করতে আচ্ছা, চায়, হ্যাঁ, তার হ্যাঁ, কি হ্যাঁ। কোনো স্কোপ আছে? ফ্রেশার নয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে তো পাতি একদম সোজা হিসাব। ওই যদি কলকাতা থাকে, ওই চায়ের থেকে যাও, চা বিস্কুট খেতে খেতে, ডিম অমলেট খেতে খেতে, ওই বাকিদের সঙ্গে পিয়ার রিলেশন বানাও, পরিষ্কার কথা। যারা প্রপার ডেভেলপমেন্ট প্রজেক্টে রয়েছে তাদের সঙ্গে রিলেশনশিপ বানাও, হ্যাঁ, কানেকশন বাড়াও, নিজের নেটওয়ার্ক বাড়াও। এগুলো করে আস্তে আস্তে যদি সম্ভব হয়, মানে ধরো ফর এক্সাম্পল আমি একটা ছোট এক্সাম্পল দিই। বিভিন্ন আইটি অর্গানাইজেশনে যে পিওর নন আইটি ডিপার্টমেন্টগুলো থাকে আর কি, হ্যাঁ, মানে ধরো ওই কন্টেন্ট অ্যান্ড ডিজাইন সার্ভিসেস যেগুলো থাকে, হ্যাঁ, বা ধরো একদম মানে একদম সাদা মাটা যেগুলো ম্যানুয়াল টেস্টিংয়ের যেগুলো থাকে আর কি, হ্যাঁ, মানে সেগুলো নন আইটি আমি বলছি না, কিন্তু সেগুলোর সঙ্গে না মানে ওরকমভাবে যারা অ্যাকচুয়ালি আইটির ফ্লেভারটা পেতে চায়, তারা না ঠিক ওই জিনিসটা পাবে না। ধর ফর এক্সাম্পল আমি বলছি যে একটা ছেলে বা এটাকে মেয়ে- আইটি না বলে এমএনসি বলা যেতে পারে। হ্যাঁ অ্যাবসলিউটলি, হ্যাঁ, মানে যে কোনো কোম্পানি, ধর ফর এক্সাম্পল কগনিজেন্ট, নাম নিয়ে বলছি, কগনিজেন্ট হতে পারে, টিসিএস হতে পারে, উইপ্রো হতে পারে, আইবিএম হতে পারে, যেখানে হোক সেটা, ঠিক আছে। তো প্রত্যেকেরই তো মানে বিভিন্ন লাইন অফ বিজনেস রয়েছে, সেখানে বিভিন্ন রকম টেকনোলজি স্ট্যাকস রয়েছে, নন টেকনিক্যাল স্ট্যাকস রয়েছে, অনেক কিছু থাকে সেখানে, হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে মানে আমি তোকে বলছি, আমার এক হ্যাঁ। স্কুলের বান্ধবী, হ্যাঁ হ্যাঁ সে মানে টিসিএস এ চাকরি করতো, আমিও নাম নিয়েই বলছি, টিসিএস এ চাকরি করতো, কিন্তু সে কিন্তু এই টিসিএস এর ওই কল সেন্টারের কাজ করতো না, সেও প্রপার সিস্টেমে বসেই কাজ করতো, কিন্তু সে আবার আইটির কাজও করতো না। বিপিএস, হ্যাঁ, বিপিএস এর কাজ করতে হয়। এই ধরনের কাজগুলোকেও কি আইটি বলা যায়? তাহলে ওগুলো নন আইটি ব্যাক অফিস জব এগুলো, আচ্ছা। হ্যাঁ, বা কল সেন্টার সাপোর্ট এগুলো, হ্যাঁ। আচ্ছা, এবার এই যে তুই যে প্রশ্নটা করলি আর কি, যে যারা এই ধরনের নন আইটি ব্যাকগ্রাউন্ড তারা আসতে চায়, মানে ধর ফর এক্সাম্পল হতেই পারে যে কেউ আছে মানে সে আমার যে বান্ধবীর কথা বলছি, তার বিপিএস বা যেটা Correct, বলিস হ্যাঁ, কাজ করে, কিন্তু সে প্রপার আইটিতে ঢুকতে চাইছে, এবং তার নলেজ রয়েছে মনে কর, Knowledge তার ক্ষেত্রে রয়েছে। একটাই অপশন হচ্ছে নেটওয়ার্কিং বাড়ানো। আচ্ছা। নেটওয়ার্কিং বাড়াও, ইন প্যারালাল কিছু
প্রপার কোডিংয়ের মানে বেসিক কোডিংয়ের যদি কিছু আইডিয়া থাকে, ধরো C++ বা জাভার কিছু বেসিক আইডিয়া থাকে, হালকা করে একটু পাইথন শেখার চেষ্টা করো, ঠিক আছে? শিখে নিয়ে তারপরে একটুখানি কানেকশন ধরে করে নিয়ে যখনই প্রজেক্টের রিকোয়ারমেন্ট আসবে হালকা করে রেজুমেটা ফেলে দিয়ে আস্তে করে একটা ছোট্ট করে যদি ইন্টারভিউ দিয়ে ঢুকে যাওয়া যায় সেই চেষ্টা করে ঢুকে যাওয়া যেতে পারে। একবার এইভাবেই যদি ঢুকে যেতে পারে হ্যাঁ। ইন্টারনালি, মানে দেখো মানে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সুইচ করার থেকে কোম্পানির মধ্যে একটা প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে সুইচ করাটা কিন্তু অনেক সহজ। কিছু ইনিশিয়াল হার্ডলস থাকবে যে কারেন্ট ম্যানেজার ছাড়তে চাইবে না, অনেক কিছু ব্যাপার, মানে বিকজ হি ইজ অলসো আনসারেবল টু দ্য হায়ার ম্যানেজমেন্ট অ্যান্ড হায়ার অথরিটি, কিন্তু তারপরেও অপশন থাকে ইটস অল অ্যাবাউট পিয়ার। একদম, যত বেশি কানেকশন বাড়াতে হবে তত ভালো। একদম। পরের প্রশ্নে যাই। 3 মাসের নোটিস পিরিয়ড, সে কি অফার পাবে বা সেই চাকরি কি তার জন্য অপেক্ষা করে? 3 মাস শুনেই তো অনেকে কাটিয়ে দেয়। এই প্রশ্নটা আমি উত্তর দেবো, তাতে যদি লোকজন এসে তোকে বাজে কমেন্ট করে আমি তার জন্য দায়ী নই, কিন্তু আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু খুব দুষ্টুমি বুদ্ধি, আবার বলছি, ঠিক আছে? আচ্ছা, দুষ্টুমি বুদ্ধিটা কীরকম বলি, এই ধরনের কল যখন আসবে না তোমাদের কাছে যে আমরা এরকম একটা ফুল স্ট্যাক ডেভেলপারের রোলের খোঁজ করছি বা কিউএসএলএনিয়াম অটোমেশন একটা প্রোফাইলে খোঁজ করছি বা হোয়াট এভার বি, তুমি যে রোলে আছো একটা হয়তো রিকোয়ারমেন্ট রয়েছে, কিন্তু ফর এক্সাম্পল রিকোয়ারমেন্টটা খুব ইমিডিয়েট, মানে 1 মাসের মধ্যে জয়েন করতে পারলে ভালো হয়, বাট তোমার কোম্পানির তো নোটিস পিরিয়ড 3 মাস এবং সেটা নন নেগোসিয়েবল, ধরো, ঠিক আছে? কী করবে সেক্ষেত্রে? ইমিডিয়েটলি যখন কলটা আসবে এইচআরকে এই কথাটা বলো যে আমি যে লাস্ট প্রজেক্টটা কাজ করছিলাম না, ওটা না মানে কাজ প্রায় শেষ হয়ে গেছে, তো আমি মোটামুটি আর 2-3 সপ্তাহের মধ্যে আমি ফ্রি হয়ে যাব, প্রজেক্টটা গো লাইভ হয়ে যাচ্ছে, আমার না অত ডিপেন্ডেন্সি থাকবে না, আর আমার কাছে মোটামুটি আমি আমার ম্যানেজারকে বলে করে ওই নোটিস পিরিয়ড বাই আউট করার চেষ্টা আমি করে নেবো একটু আপনারা একটু কনসিডার করুন, আমিও দেখছি কত তাড়াতাড়ি করা যায়। এরমভাবে অ্যাটলিস্ট ইনিশিয়াল একটা আমি বলবো আলোচনাটাকে না একটু কন্টিনিউ রাখুন। প্রথমেই যদি বলে দেন যে না মানে আমার 3 মাস নোটিস পিরিয়ড নেগোসিয়েট করা যাবে, তারা কিন্তু আলোচনা এগোবেই না। এই ধরনের জিনিসপত্র কিন্তু বলতে হবে। আমি আবার বলছি, এগুলো কিন্তু সব জায়গায় খাটবে না, কিছু জায়গায় খাটে, সব জায়গায় খাটে না এগুলো। মানে এটা বলতে পারো আর কিরমভাবে যে হ্যাঁ মানে আমার কারেন্ট প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমি নেক্সট আমি বেঞ্চে যাচ্ছি বা এরকম ধরনের, মানে নেক্সট আমি 2-3 সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাব, এরকম ধরনের বলতে পারো। কিন্তু আবার বলছি, সব জায়গায় কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, না হলে কিন্তু তখন আমাকে বলতে এসো। হতে পারে পসিবিলিটি, এটা হয়তো 30-40% চান্স এটাতে কাজ করে, এবং তোমাকে কিন্তু একটুখানি ওপেন এন্ডেড রাখতে হবে কোয়েশ্চেনটা, যে আমি বলছি মানে এই নয় যে হ্যাঁ আমি সব কিছু আমার দিক থেকেই করবো, আদার কোম্পানি যে তোমাকে অফার নিয়ে এসছে তার কোনো রকম রেসপন্সিবিলিটি নেই, তাকেও কিন্তু একটুখানি 2 স্টেপ নামতে হবে। তুমি যেরকম 2 স্টেপ নামছো তাকেও কিন্তু 2 স্টেপ নামতে হবে। এরকম ধরনের নেগোসিয়েশন যদি করা যায় তাহলে মানে এগোতে পারো। 3 মাসটা 1.5 মাস বা 2 মাসে হ্যাঁ মিটিয়ে দেওয়া যেতে পারে। আর ওই বাই আউটের ব্যাপারটা কিন্তু বলবে যে হ্যাঁ আমি বাই আউটের ব্যবস্থা করবো, কথা বলছি, এগুলো দুটো ব্যাপার। এক হচ্ছে নোটিস পিরিয়ড বাই আউট, আর সেকেন্ড হচ্ছে আমার কারেন্ট প্রজেক্ট প্রায় শেষ হয়ে এসেছে, আমি বেঞ্চে যাবো বা রিলিজ হয়ে যাবো প্রজেক্ট থেকে, এই ধরনের জিনিসপত্রগুলো বলে দেখতে পারো। এ তো গেল সমস্ত মানে কম এক্সপিরিয়েন্স যাদের, তাদের কথা গেল। ধর বছর 15 কেটে গেছে একই কোম্পানিতে, আচ্ছা, আর দারুণ কমফর্ট জোনে চলে গেছে, কিন্তু মনের মধ্যে একটুখানি চিনচিনও করে যে আমি সুইচ করলাম না, আমার গ্রোথ কম হচ্ছে, আমার থেকে কম বয়সীরা অনেক এগিয়ে গেল, অনসাইট গেল, দারুণ দারুণ প্রজেক্টে কাজ করছে। তারা যদি আজকে হঠাৎ করে মনে করে যে আজকে একটু গা ঝাড়া দিয়ে উঠবে, ক্যারিয়ারটাকে একটুখানি বুস্ট করবে কোনোভাবে, তো কি করতে পারে তারা? এই প্রশ্ন কিন্তু আমার নয়, এই প্রশ্ন এসছে। সবই তো এসছে, মানে এত ভালো প্রশ্ন আমি মাথা খাটিয়ে বার করতে পারবো না। মানে কি বলতো, মানে এটা তো আমার নিজের সঙ্গে প্রচণ্ডভাবে রিলেটেবল। মানে আমি নিজেও ধর 15 বছর বলেছে, আমি তো নিজে 10 বছর কলকাতায় ছিলাম, ঠিক আছে? আমি এখনও মনে পড়ে আমার 10 বছর যখন কলকাতা ছেড়ে বেরিয়েছিলাম, আমার তখন 8 লাখও প্যাকেজ ছিল না। তখন আমার সমসাময়িক যারা বন্ধুবান্ধব যারা অলরেডি কলকাতা ছেড়ে বেরিয়ে গেছে, তাদের অলরেডি তখন 20 লাখ প্যাকেজ ছুঁয়ে গেছে। হ্যাঁ, তো আমি ওই একই যে প্রশ্নটা করলি, যে করেছে তারও মানে আমি পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছি যে প্রচণ্ড রকমের একটা কমফর্ট জোন হয়ে গেলে ওই প্রত্যেকদিন বাড়ি থেকে সকালবেলা উঠে পাউটি ডিমে পোচ খেয়ে অফিস যাবো, অফিসে গিয়ে চায়ের থেকে গিয়ে বসে থাকবো,
কিছুক্ষণ কাজ ফাজ করবো, বাড়িতে এসে আবার মাঝে রাখতে এই ধরনের মেন্টালিটিটা থেকে বেরোতে একটা সময় লাগে, বেরোতে একটা মানে পুশ লাগে। পুশ তো লাগেই। হ্যাঁ মানে পুশ অবশ্যই একটা একটা মানে কাউকে একটা হয় মানে হয় কোম্পানি তাকে ঘাট ধাক্কা দেবে, নয়তো তার ফ্যামিলি বা কেউ একটা মানে কোনো একটা কোচ, লাইফ কোচ আর কি, সে তাকে ধাক্কা দিতে হবে আর কি, আদারওয়াইজ হবে না এটা। তবে আমি বলবো যে হেরে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। এখন আইটিতে অনেকগুলো রোল আছে যেগুলোতে না মানে কিছু খরচাপাতি করলে আবার নতুন করে শুরু করা যায়। ফর এক্সাম্পল, এটা আমি মনে হয় আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওই স্ক্রাম মাস্টার টাইপের কিছু সার্টিফিকেশন। তো 15 বছর যখন হয়ে গেছে, শুধু স্ক্রাম মাস্টার সার্টিফিকেশন তো হবে না, তার সঙ্গে একটু সেফ অ্যাজাইলের জিনিসপত্র, সেফ অ্যাজিলিস্ট বা আইসিপি এসিসি থেকে অ্যাজাইল কোচ সার্টিফিকেশন, বা ধরুন প্রফেশনাল স্ক্রাম মাস্টার 1, 2 এগুলো কতগুলো সার্টিফিকেশন আছে এগুলো, অ্যান্ড নেভারদ্যালেস পিএমআই এসিপি, এই ধরনের কিছু সার্টিফিকেশন থাকলে জব পাওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি 15 বছর যদি স্ট্যাগনেন্ট হয়ে গিয়ে থাকো কোনো একটা কোম্পানি, সেটা মানে ইন্ডিয়ার মধ্যে যে কোনো পার্টে হতে পারে, সেটা কলকাতা হতে পারে, সেটা নয়ডা হতে পারে, সেটা দিল্লি হতে পারে, সেটা মুম্বাই হতে পারে, সেটা গুরগাঁও হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে ফর দ্যাট ম্যাটার, ঠিক আছে, পুনে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, ঠিক আছে। যদি দেখো যে 15 বছর একটা কোম্পানি স্ট্যাগনেন্ট হয়ে গেছো, এবং তোমার যদি নিজের থেকে মানে পুশ আসে একটা যে না আমাকে এবার বেরোতে হবে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটাই উপায়, গা ঝাড়া দিয়ে উঠে পড়াশোনা করো একটুখানি। টেকনিক্যাল হলে টেকনিক্যাল, ম্যানেজার হলে ম্যানেজারিয়াল, প্রসেস ওরিয়েন্টেড বা ফ্রেমওয়ার্ক ওরিয়েন্টেড হলে ফ্রেমওয়ার্ক ওরিয়েন্টেড, যেটা হবে। তুমি দেখো মানে 15 বছর হয়ে গেছে তোমার, এখন তো তোমাকে বলে দেওয়ার কিছু নেই যে তুমি কোন জায়গায় ফিট হবে, মানে ইউ আর দ্য বেস্ট পার্সন টু জাজ ইউর সেলফ। তুমি নিজে ভেবে দেখো যে তুমি কোন জায়গা সব থেকে ভালো ফিট, তোমার কোন জায়গাটা তুমি স্ট্রং, সেই জায়গার থেকে আমি যেটা বললাম যে আমি যেটা করেছিলাম আর কি, যে আমি দেখছিলাম যে সফটওয়্যার টেস্টিংয়ে যখন আমি ছিলাম একটা সময়তে, ধরো এই 2017-তে, হ্যাঁ 17তেই, হ্যাঁ কগনিজেন্ট ছেড়ে আসার পরে আর কি, যখন আমি ছিলাম পুনেতে, দেখছিলাম যে খুব একটা মানে যে কাজটা করছি, দ্যাট ইজ নট জাস্টিফাইং মাই ক্যাপাসিটি অ্যান্ড মাই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো সেজন্য আস্তে আস্তে আরও একটুখানি নিজেকে ব্রাশ আপ করে আস্তে আস্তে আমি একটু ম্যানেজারাল পজিশনে ওঠার জন্যই ব্যাঙ্গালোরে মুভটা করেছিলাম আর কি। তারপরে দেখলাম যে এখানে এসেও দেখছি শুধুমাত্র ম্যানেজার রোলে থেকে হবে না, কিছু তোমাকে ট্রান্সফরমেশন লাগবে, অ্যাজাইল ট্রান্সফরমেশন হতে পারে সেটা, হ্যাঁ প্রসেস ট্রান্সফরমেশন হতে পারে সেটা, হোয়াট এভার বি, সেটা বেসড অন তোমার প্রজেক্ট রিকোয়ারমেন্ট বা তোমার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট হিসাবে হবে সেই জিনিসটা, সেইভাবে ব্যাপারটাকে দেখতে পারো আর কি। আমার যেটা মনে হয় একটু কম্পারেটিভলি সহজ হচ্ছে কিছু এই ধরনের স্ক্রাম বা অ্যাজাইলের যে ট্রেনিং বা সার্টিফিকেশানগুলো রয়েছে, সেগুলোকে একটুখানি ভালো করে শেখো। সেকেন্ড থিং, জিরা কনফ্লুয়েন্স, এই দুটো বারবার করে বলবো, জিরার কনফ্লুয়েন্সটাকে খুব ভালো করে শেখো। মানে আমি নিজে রিসেন্টলি আমার প্রজেক্টে দুজন রিসেন্ট লোক ঢুকেছে, তাদের একজনের 28 বছর এক্সপিরিয়েন্স, একজনের 20 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তারা মানে জিরাতে যেরকমভাবে কাজকর্ম করছে, 5-6 বছর একটা বাচ্চা সে তার থেকে ভালো কাজ করতে পারে, ঠিক আছে। তো যে কাজটা জানবে, যে কাজটা করবে, সেটাকে একদম ভালো করে জানো। আদারওয়াইজ মানে বুঝতেই পারছো, 15-16 বছর এক্সপিরিয়েন্সের পর যদি তোমাকে লোকজন তোমার কাজ নিয়ে হ্যাটা করে বা মানে জুনিয়ররা খিল্লি করে, দিনের শেষে ভালো লাগবে না শুনতে সেটা, তাই না। তো চেষ্টা করো যেটুকু যা করবে, যেটাই বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, সেটা যেন ফুল প্রুফ হয়, ভালো করে হয় যেন, এই আর কি। এবার পরের প্রশ্নে গেলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্গালোরে সুযোগ আছে? হ্যাঁ, এটা একটু অন্য ধরনের, অন্য ধাঁচের প্রশ্ন। আছে, এটা মানে খুব কম্প্যাক্ট অ্যান্সার। এখানে মোস্টলি যেটা চেষ্টা করা যেতে পারে সেটা হচ্ছে যে এই যে বড় বড় বিল্ডারগুলো যেখানে, এখানে যারা ধর এই যে হাই রাইজগুলো বানাচ্ছে, সেখানে সিভিলদের প্রচুর স্কোপ রয়েছে। ফর এক্সাম্পল ব্রিগেড বল বা সৌপার্ণিকা বল, হ্যাঁ, বা ধর
প্রেস্টিজ বল, হ্যাঁ, এই যে যেগুলো আছে বড় বড় শোভা, হ্যাঁ, এই যেগুলো বড় বড় বিল্ডার, এদের এখানে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারের স্কোপ রয়েছে। ঠিক। তো আমার যেটা মনে হয় এদের যে নিজস্ব যে সাইটগুলো আছে, তাদের যে ক্যারিয়ার যে সেকশনটা থাকে, সেখানে গিয়ে তারা অ্যাপ্লাই চেষ্টা করা করতে পারে, যায়। অ্যাপ্লাই করা হয়। প্লাস এগেন আমি বারবার আবার একটা কথা বলবো, মোর দ্যান দিস ক্যারিয়ার অপশনস যেগুলো অফিসিয়াল পাথ, তার থেকে যদি কিছু পার্সোনাল কানেকশন থাকে, পিয়ার কানেকশন থাকে, সেটা সেই সবসময় থ্রু দিয়ে বেটার। করার জন্য অবশ্যই বেটার, সেটা ডেফিনেটলি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। হুম। কলেজে পড়তে পড়তে ওয়েব ডেভেলপমেন্টের ফ্রিল্যান্সিং করছে, আচ্ছা। সে আর কি কি ইমপ্রুভমেন্ট করতে পারে যাতে যখন সে চাকরি শুরু করবে তার অনেকটা সুবিধা হয়, এক্সপিরিয়েন্স থাকে? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট কথাটা একটুখানি মানে একটু একটু মানে কি বলতো, একটুখানি ওয়াইড হয়ে যাচ্ছে ব্যাপারটা আর কি। মানে ওয়েব ডেভেলপমেন্টে সেখানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট থাকে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। এবারে যদি সে কীরমভাবে করছে তার উপর এটা ডিপেন্ড করে। আমি ইন জেনারেল বলতে পারি, এখন যেগুলো কন্টেম্পোরারি যে টেকনোলজিগুলো চলছে, যে কারোর জন্য যারাই মানে এরম ধরনের ডেভেলপমেন্ট রোলে আসতে চায় আর কি, প্রিসাইজলি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট রোলটা, যেটা এখন প্রচণ্ডভাবে সমস্ত কোম্পানিতে সাংঘাতিক রিকোয়ারমেন্ট রয়েছে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, সেটা জাভার হতে পারে, সেটা ডটনেট হতে পারে, হোয়াট এভার বি, ঠিক আছে। আমার যেটা মনে হয় কিছু কিছু ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে আয়ত্ত করা দরকার। ফার্স্ট হচ্ছে জাভা, অ্যান্ড ওয়েন আই সে জাভা, জাভার সঙ্গে সঙ্গে জে2ই, জেএসপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এর সঙ্গে সঙ্গে নোড জেএস, অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট, এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো ক্ষেত্রেই প্রচণ্ডভাবে কাজে লাগে। তার সঙ্গে পাইথন অবশ্যই, কারণ পাইথনটা একটা জেনারিক কাইন্ড অফ প্রিডোমিনেন্টলি একটা এমন ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাক্রস টেকনোলজি সব জায়গাতে ইউজ হতে পারে, ঠিক আছে। মানে ইট ডাজেন্ট ম্যাটার যে সেটা কোন সেক্টরে ইউজ হচ্ছে, পাইথন এখন মোটামুটি সব জায়গাতে ইউজ হচ্ছে। এবং পাইথনটা জানলে যারা ক্লাউড ট্রান্সফরমেশনে যেতে চায় না, তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়, কারণ ক্লাউড বেসড যে সমস্ত প্রজেক্টসগুলো রয়েছে এখন ইন্ডাস্ট্রিতে, তাদের ক্ষেত্রে পাইথন জানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার সঙ্গে সিআইসিডি পাইপলাইন, হ্যাঁ, এই জিনিসগুলো একটুখানি জানতে পারলে ভালো হয়, যে কী করে আমি পাইপলাইন তৈরি করব, কী করে আমি ব্রাঞ্চ কাট করব, কী করে আমি কোডটাকে প্রমোট করছি, এই জিনিসপত্রগুলো একটুখানি রিয়েল, মানে এগুলো শুধু মুখে বললে হবে না, হ্যাঁ, এগুলোকে মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করাটা খুব দরকার, ঠিক আছে। এবং আমি জানি না ফ্রিল্যান্সিংয়ে এটার কতটা স্কোপ পাওয়া যায়, এটা একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট, একটা অ্যাসপেক্ট আমি দেখেছি যেটা, যে অনেকেই যারা বাচ্চারা থাকে আর কি, যারা জাস্ট কলেজে পড়ছে এখন, তারা না মানে ওই ফ্রিল্যান্সিং কিছু পয়সা করি পেয়ে তারা ইঞ্জিনিয়ারিং পড়ার যে গুরুত্বটা, ওটাকে একটুখানি লঘু করে দেয়, একটুখানি কমিয়ে দেয়। এটা করো না, ঠিক আছে। কারণ আজকে তুমি যে 10,000 টাকাটা পাচ্ছ, যে তোমার অনেক সাফিসিয়েন্ট মনে হচ্ছে, আজ থেকে 2 বছর পরে কিন্তু তোমারটাকে যখন ইঞ্জিনটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমারটাকে সাফিসিয়েন্ট মনে হবে না। কারণ একটা সার্টেন টাইমের পর তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তখন তোমার একটা স্টেবল ইনকাম দরকার, তখন মাঝে কিন্তু 10,000 টাকাতে কিছু হবে না, হ্যাঁ। তো ইঞ্জিনিয়ারিং পড়াটাকে একটু ভালো করে মন দিয়ে করো, কারণ ইন্টারভিউ যখন তুমি দেবে, জব ইন্টারভিউ, তখন কিন্তু তোমার স্কিল এবং তোমার যেটা ইঞ্জিনিয়ারিংয়ের যেটা মার্কশিট, সেটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্স রাখবে সেখানে। সুতরাং ফ্রিল্যান্সিং করছো করো, তার সঙ্গে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার যেটা মানে কারিকুলাম রয়েছে এবং তার যে সেমিস্টারগুলো রয়েছে, ওগুলো কিন্তু মন দিয়ে ভালো করে করো। আজকের লাস্ট প্রশ্ন। আচ্ছা। গভর্নমেন্ট জব করছি, কিন্তু খুব প্রত্যন্ত গ্রামে পোস্টিং, সেরকমভাবে মানে চাম পাচ্ছে না কাজকর্ম করার, বাড়ি ছেড়ে দূরে রয়েছে, তো সে কোনোভাবে প্রিপারেশন নিয়ে আইটিতে ঢুকতে পারে কি? ঢোকাটা উচিত হবে কি গভর্নমেন্ট জব ছেড়ে আইটিতে? দেখ, এটা না মানে এটা পুরোটাই কিন্তু নিজের চয়েসের ওপর। আমি কোনো রকম মানে বায়াসনেসে না গিয়ে বলছি, যতটুকু আমি শুনেছি, গভর্নমেন্ট জবে
ডেইলি লাইফ চ্যালেঞ্জেস থাকে না খুব একটা। স্টেবল চাকরি, মোটামুটি 60 বছর বয়স অবধি চাকরি থাকবে, তারপরে পেনশন থাকবে, একটা স্টেবল লাইফ থাকে গভর্নমেন্ট জবে। সেক্ষেত্রে হয়তো মাইনেটা কন্টিনিউয়াসলি ওরকমভাবে বাড়ে না, বা সেরকমভাবে ক্যারিয়ারে গ্রোথ হয় না। খুব মানে গোদা ভাষায় বলতে গেলে খুব মানে একদম সেই এরম টাইপের, এই সোফায় পড়ে থাকা এরম টাইপের একটা জীবন আর কি, ল্যাদ বা লেব্যাক টাইপের একটা জীবন। এই জীবন যদি কেউ চায় এবং সে যদি অলরেডি গভর্নমেন্ট জবে থাকে, তাহলে আমি বলবো ভাই এসো না। কারণ গভর্নমেন্ট জবে যে সেফটি সিকিউরিটি তুমি পাচ্ছ, সেই জিনিস কিন্তু তুমি আইটি বলো বা যে কোনো প্রাইভেট জবে তুমি পাবে না, পরিষ্কার কথা। নাও কামিং টু দ্য সেকেন্ড পার্ট অফ ইট, যে আমি কাজ করতে চাই এই ধরনের লাইফ। হয়তো একটা মানে ওই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা থাকে না, যে বাবা মায়েরা বলে যে প্রাইভেট জবে যাবি, কি ভবিষ্যৎ হবে না হবে, একটু এটা এসবিআইয়ের পিওর পরীক্ষা দে, বা ওই ব্যাংকের একটা পিওর পরীক্ষা হচ্ছে, এটা পরীক্ষা দে, একটা গভর্নমেন্ট জবে ট্রাই কর। করতে গিয়ে হয়তো লেগে গেছে এবং তুমি ঢুকে গেছো এবং তোমার পোস্টিং হয়েছে হয়তো একটা সুন্দরবনে, হয়তো কোনো একটা প্রত্যন্ত জায়গায় হয়তো তোমার পোস্টিং হয়েছে কোনো একটা ব্যাংকে, হ্যাঁ, যেখানে তুমি মানে না আছে মোবাইল নেটওয়ার্ক, না আছে কিছু, তুমি তোমার নিজের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারছো না, বিয়ে থা করেছো, নিয়েও যেতে পারছো না। তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে আমার বেরোনো উচিত। তোমার হয়তো কিছু টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, যে তুমি হয়তো কখনো শিখেছিলে, বা তোমার কলেজে পড়াশোনা গ্র্যাজুয়েশনের মতো শিখেছিলে, এবং তোমার কাজ করার ইচ্ছা রয়েছে। হয়তো তুমি কিছু কম পয়সাতেও চাকরি ঢুকতে চাইছো। যদি তুমি ভেবে নাও এবং তোমার বয়স যদি অবভিয়াসলি, মানে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে একটা ব্যাপার তো থাকে যে একটা সার্টেন বয়সের মানে পরে তুমি কোনো চাকরি ঢুকতে পারবে না। মোটামুটি তোমার মানে ওই 30-এর মধ্যে বয়স যদি হয় এবং তোমার যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে, অ্যাজ এ মানে আমি একটা ছেলের পার্সপেক্টিভে বলছি, মেয়ের পার্সপেক্টিভে আমি অতটা বলতে পারবো না, কারণ আমি তো মানে সেরকমভাবে কখনো কোনো মেয়ের স্ট্রাগল দেখিনি যে গভর্নমেন্ট চাকরি থেকে সুইচ কোনো জায়গাতে চাইছে বা অন্য চাকরি থেকে গভর্নমেন্টে আসতে চাইছে। তো সেটা আমি বলতে পারবো না, আমি সরি ফর দ্যাট। কিন্তু ছেলে পার্সপেক্টিভ থেকে মানে পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যেটা, যে তোমার যদি ফ্যামিলি প্রেশার সেরকমভাবে না থাকে যে তোমাকে পুরো ফ্যামিলি টানতে হচ্ছে, বা তুমি রিসেন্ট বিয়ে করেছো, তাকে সঙ্গে তোমার থাকতে হবে, জাস্ট বিকজ অফ রিমোট লোকেশন তুমি থাকতে পারছো না, কিন্তু তোমার স্কোপ রয়েছে, ধরো তোমার কোনো একটা বন্ধু বান্ধব তোমাকে বলছে যে হ্যাঁ এরকম নন আইটি ব্যাকগ্রাউন্ডের থেকেও রিক্রুটমেন্ট চলছে, তুমি সেটা একটা ইন্টারভিউ চেষ্টা করতে পারো। তার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে যে, যেটা বারবার করে বলি আমি, কিছু লেটেস্ট টেকনোলজি, কিছু ল্যাঙ্গুয়েজেস শেখা, ঠিক আছে? কারণ নন টেকনিক্যাল কোনো রকম ব্যাকগ্রাউন্ড দেখিয়ে তুমি রেজুমেতে যতই এআই ইউজ করে রেজুমে বানাও, তাতে খুব একটা কিন্তু কাজ হবে না, আনলেস মানে তার মধ্যে সত্যিকারের কন্টেন্ট থাকে। এবং ইন্টারভিউতে গিয়ে যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে, তারা যখন দেখবে না যে হ্যাঁ মানে এর খালি মানে সিভিটাই অনেক কিছু কথা বলছে, লোকটার মধ্যে মানুষটার মধ্যে সেরকম ভেতরে কোনো পোটেনশিয়াল নেই, তাতে কিন্তু কাজ হবে না। তো চেষ্টা করো যে তুমি চাকরি করতে করতে, যেটা এখন তুমি করছো কাজ আর কি, গভর্নমেন্ট জব করতে করতে যদি তুমি চাও, একটু নিজেকে আপডেট করার চেষ্টা করো, যাতে তোমার ভবিষ্যৎ জীবনটা একটুখানি চ্যালেঞ্জিং হয়। অবভিয়াসলি একটা রোলার কোস্টার রাইড হয়, প্রত্যেকদিন একটা সাইনুসয়েডাল কার্ভ হয়, একদিন উঠছে একদিন নামছে, একদিন উঠছে একদিন নামছে, এরকম হয়, রেদার দেন আ স্ট্রেট লাইন। নর্মালি যেটা আমি শুনে এসেছি, যেটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হয়, কোনো রকম মানে কাজের কোনো সেরকম ইয়ে থাকে না। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু কোনো রকমভাবে গভর্নমেন্ট জবকে আমি ছোটো করছি না, আমার কোনো যোগ্যতা নেই সেটা করার, ঠিক আছে? আমি কখনো নিজে পাইনি সেটা, ঠিক আছে? তো কিন্তু ওই আর কি, প্রাইভেট জবে প্রত্যেক দিন কিন্তু স্ট্রাগল থাকবে, সাংঘাতিক রকমের স্ট্রাগল থাকবে, টার্গেট থাকবে, একটা প্রত্যেক দিন তোমার কাজ শেষ করার একটা রিপোর্টিং তোমার ব্যাপার থাকবে, মোরওভার একটা ইনসিকিউরিটি থাকবে, ইনসিকিউরিটি সাংঘাতিক রকম, যে কোনো দিন চাকরি হারিয়ে হতে যেতে পারে। এবং উইদাউট এনি নোটিস, ঠিক আছে? এক্ষেত্রে যেমন এই কাজের ক্ষেত্রে যেরকম মানে সুবিধা রয়েছে, যে অনেকগুলো পার্কস রয়েছে, ঠিক আছে, যেগুলো তুমি গভর্নমেন্ট জবে কখনো পাবে না, মানে মেডিকেল ফেসিলিটিস বলো, কিছু স্পেসিফিক ক্ষেত্রে ট্রাভেলিং করার স্কোপ বলো, সেটা অন সাইট হতে পারে, আমেরিকা যাওয়া হতে পারে, লন্ডন যাওয়া হতে পারে, এই সমস্ত স্কোপগুলো হতে পারে। বা ধরো কর্পোরেট কালচার যেটাকে বলে আর কি, হ্যাঁ, মানে হোয়াইট কলার প্রপার জব, ভালো মানে একটা ড্যাশিং একটা ব্যাপার স্যাপার। তুমি গভর্নমেন্ট চাকরি করে যে বয়সে গিয়ে একটা অল্টো কিনতে পারবে, তার থেকে হয়তো 5 বছর আগে তোমার পাড়ার কোনো একটা ছেলে হয়তো অলরেডি সে হয়তো XUV 700 কিনে ফেলেছে। এটা কিন্তু একমাত্র প্রাইভেট জবে বা আইটিতে কাজ করে কিন্তু একমাত্র সম্ভব। খুব ছোট একটা এক্সাম্পল বললাম, মানে জাস্ট বোঝানোর জন্য। এবার ইটস আপ টু ইয়োর ডিসকাশন যে তুমি কি করতে চাও। আমি এখানে বলা করে আমি জাস্ট তোমাকে রিয়েলিটিটা যতটুকু আমি দুটো দেখেছি সেটা জবেরই বললাম।
সুবিধা প্রত্যেকটারই অসুবিধা pros and- আছে। প্রত্যেক যে কোনো চাকরির ক্ষেত্রে প্রজ অ্যান্ড কনস থাকে, যে কোনো চাকরির এবার ক্ষেত্রে যে এখানে যার প্রায়োরিটি ওয়াইজ নিজের সেটা প্রায়োরিটি চুজ বোঝো, করবে। হ্যাঁ। প্রত্যেকে প্রায়োরিটি বুঝে নিজের ডিসিশন ঠিক করো। এখানে মানে আমি কেউ নেই এখানে বলার জন্য, এটা আমি জাস্ট মানে আলোচনার জন্য একটা দুটোই দুটোর মতো করে ভালো। একদম দুটোই রকমের ভালো। একটা ক্ষেত্রে সেফটি সিকিউরিটি আছে, একটা এবং ক্ষেত্রে মোরওভার চ্যালেঞ্জেস রয়েছে, গভর্নমেন্ট পয়সা জবে বেশি পেনশন আছে, একদম যেটা তোদের নেই। কারেক্ট, একদম হ্যাঁ, সেটা তো মাথায় রাখতেই হবে অবভিয়াসলি। ঠিক আছে, আজকে আমি এই কটা প্রশ্ন নিয়ে বসেছিলাম। আচ্ছা, আবার এই ভিডিওয়ে যা যা কমেন্ট আসবে নিশ্চয়ই তাই নিয়ে আমরা নিশ্চয়ই আর একটা থার্ড পার্ট তৈরি করব। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এবং তোর যদি মনে হয় যে কোশ্চেন আনসারের বাইরেও আরও কিছু বলার থাকতে পারে, সবার সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করার ব্যাপার থাকতে পারে, সেগুলো আমরা থার্ড পার্টে ইনক্লুড করব। হ্যাঁ মানে কিছু কন্টেন্ট থাকলে তো কথাবার্তা বলা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এই যেমন ধরো এই ভিডিওটা আমরা যেটা করলাম আর কি, যেটা মোস্টলি হচ্ছে যে কোয়েশ্চেনগুলো এসেছে তার উপর বেশ করে করলাম। তো এছাড়া যদি আরো কিছু থাকে আমরা করতেই পারি সেই জিনিসটা ডেফিনেটলি। অবশ্যই। আসল কথা হচ্ছে আরেকটা আমি রিকোয়েস্ট তোকে করে রাখছি, কারণ এই ধরনের প্রশ্ন অনেক এসছিল, বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এসছিলেন প্রশ্ন করতে, যারা আমাদের মতো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে এবং কেউ হয়তো এমএনসিতে চাকরি পাচ্ছে বা কেউ পেতে চাইছে, তো ইংরাজিটা একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, তো আমাদের ইংরাজিগুলো কিভাবে ডেভেলপ করা যায়, যারা আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তার উপরে যদি একটা ভিডিও বানাস, আমার মনে হয় খুব সুবিধা হয়। মানে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখা যেতে পারে। কারণ আমি তো দেখি সারাদিন তুই ইংরেজিতে ক্লায়েন্টদের সাথে কথা বলিস, যখনই তোর ঘরে চা দিতে জল দিতে মানে ঢুকি, সবাই এটা করে। সবাই করে। কিন্তু সত্যি কথা আছে। বলতে কি, আমরা যখন 11-12-এ পড়তাম বাংলা মিডিয়াম, তখন আমরা ভাবতেও পারতাম না যে এটা সম্ভব হবে ঠিক, আমাদের আমিও মতো ভাবিনি কখনো। স্টুডেন্টদের ঠিক পক্ষে। কথা, হ্যাঁ। কারণ আমিও আমরা একদম, লিখতে ভালো পারি, কিন্তু বলার সময় আটকে যায়। আটকে যায়, চিন্তা এক্ষেত্রে ভাবনা ওই করা, ওই ভেবে একটাই যেটা বলা। প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা যখন কিছু কথা বলতে যাই ইংরেজিতে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে বাংলায় ভাবি, তারপরে সেটাকে মনে মনে ইংরেজিতে ট্রান্সলেট করে তারপরে বলি। তো এই জায়গাটা থেকে আমাদের চেঞ্জটা করতে হবে। তো সেটা নিয়ে আমরা এটা নিয়ে একটা করতে পারি একটা পরে একটা ছোট হ্যাঁ, করে তুই একটু sure, ভিডিও করিস। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করি তাহলে। নিশ্চয়ই, নিশ্চয়ই। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই মানে যা যা প্রশ্ন থাকবে আপনাদের অবশ্যই please কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমাদেরকে। হ্যাঁ, আমরা এবং সাধ্যমতো আমি যেভাবে চেষ্টা করেছিলাম আগের ভিডিওটাতে উত্তর দেওয়ার, আমি আবার চেষ্টা করবো উত্তর দেওয়ার। কোনো প্রশ্ন থাকলে, যদি কিছু ভুল বলে থাকে, আমি এটা আগেও বলেছিলাম, প্লিজ জানাবেন আমাকে। কারণ ওই যেটা বললাম আর কি, অনেক বড় একটা দুনিয়া, অনেক বড় একটা জায়গা, বিভিন্ন লোকের বিভিন্ন রকম পার্সপেক্টিভ থাকে, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স থাকে। তো কোনোটাই ঠিক নয়, এবার কোনোটাই সবটাই ভুল নয়। তো সবার আলাদা এক্সপিরিয়েন্স, তো সেই হিসাব থেকেই বলা আর কি। আর কারুর যদি কোনো কিছুতে খারাপ লেগে থাকে, কিছু আমরা খারাপ- ক্ষমা হ্যাঁ, অবশ্যই। প্রার্থী। আমি কিন্তু অবশ্যই আবার বলছি, আমি কিন্তু কাউকে কোনো রকম পার্সোনাল অ্যাটাক কিচ্ছু করিনি, সেটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও হোক বা অন্য কোনো অ্যাসপেক্টে হোক, যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য হোক, আমি কোনো রকম পার্সোনাল কিন্তু কিচ্ছু বলিনি। সবটাই হচ্ছে আমি চাই যে পৃথিবীতে বা স্পেশালি ইন্ডিয়াতে যারা চাকরি বাকরি করতে চাইছে বা যারা কলেজে পড়ছে, প্রত্যেকের বাবা মায়েরা যেন মানে দিনের শেষে শান্তি পায় যে হ্যাঁ, আমার ছেলেটা বা মেয়েটা একটু সিকিওর কাজ করছে, ব্যাস এটাই উদ্দেশ্য, আর কিছু না। যেরকম আমার বাবা মা চেয়ে এসছে যে হ্যাঁ, ছন্দক নিজের পায়ে দাঁড়িয়ে যাক, ঠিকঠাক করে সব কিছু করুক, যাতে আমরা নিশ্চিন্তে থাকতে পারি, সেই জিনিসটা যেন সব ঘরে ঘরে সব মানে সেটা গ্রাম হোক শহর হোক, যেখানে হোক আর কি, যেখানে বসে আপনারা ভিডিও দেখছেন আর কি, সবাই যেন একই চিন্তাটা নিয়ে যাতে রাত্রে ঘুমাতে যেতে পারেন যে হ্যাঁ, আমার সন্তান একটা সেফ জায়গাতে আছে, সিকিওর জায়গাতে আছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।